নমস্কার বন্ধুরা, হুবহু মোনালিসা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা শুনছেন পুরাণে ভারতীয় নারী রাধা। আজ তৃতীয় পর্ব। পুরাণে ভারতীয় নারী রাধা, কলমে গৌতম রায়, পাঠ মোনালিসা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তমাল বৃক্ষের নিচে বসে থাকতে থাকতে রাধার এখন অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল। জ্যোৎস্না ধোয়া আকাশের বুক থেকে কি কেবল শিশির বিন্দুই টুপটুপ করে নেমে আসে? চাঁদের আলোয় কি কান্না ঝরে শিশির বিন্দু হয়ে? রাধার এখন খুব কান্না পাচ্ছে। সেদিনও ছিল এমনই এক চাঁদ ধোয়া আকাশ, চারিদিক ভেসে যাচ্ছে জ্যোৎস্নার কান্নায়। কানুকে সে চিনেও চিনতে চায়নি। একটি কালো ছেলে যে এত রূপবান হতে পারে সেটা তার ধারণাতেই ছিল না। কানুর সঙ্গে তার প্রথম দেখা অনেক অনেক দিন আগে, তখন সে বালিকা মাত্র। আর কানু তার চেয়ে কিছু না হলেও 5 বছরের দুগ্ধপোষ্য। এতটুকু ছেলে, কি তার গড়ন, কি তার ছটপটানি, আর কি মিষ্টি তার মুখখানি। রাধা সেদিন কয়েকজন সখীর সঙ্গে বৃষভানুর প্রাসাদ সংলগ্ন উদ্যানে খেলা করছিল, আর বালক কানু এসেছিল তার বাবা নন্দগোপের সঙ্গে। নন্দগোপ তাকে উদ্যানে রেখে রাজার সঙ্গে দেখা করতে গেছে। ছোট্ট বালকের দামালপনায় রাধা বেশ মজা পাচ্ছিল। একসময় আর থাকতে না পেরে কৃষ্ণকে কোলে তুলে নিয়ে খুব আদর করেছিল। তার নরম দুগালে কত না চুমু খেয়েছিল। সেই প্রথম দেখা। তারপর আয়ানগোপ যেদিন দেখতে এসেছিল রাধাকে, কালোমানিক তখন এক তরতাজা কিশোর, যেন কৃষ্ণবর্ণের পাথরে তৈরি এক শিল্পকর্ম। অচেনা এক বিধুননে রাধার অন্তঃকরণে শিহরণ জেগেছিল। কেন তা বোধহয় নিজেও জানত না। হয়তো আর কোনো দিন দেখা না হলে ওই কালোমানিককে সে ভুলেও যেত। তারপর দেখা কালিয়াদহে অজগর বিজয়ী এক তরুণকে। নব যৌবনোদ্দীপ্ত অথচ যুদ্ধক্লান্ত সেই মুখটাকে রাধার আজও মনে আছে। মনে আছে সেই প্রথম 4 চোখের মোহমিলনের ক্ষণটুকুকে। পারেনি রাধা, ভুলতে পারেনি। তাই কি বৃষভানু কন্যা একজন পরিণীতা হয়েও তার পত্নী ধর্ম পালন করতে পারেনি? আভির পল্লীর আয়ান ঘোষের নির্ভীত কক্ষের নরম শয্যায় শুয়ে থাকার রাতটুকু মনে পড়ে যায় রাধার। ফুলশয্যার রাতের দৃশ্যগুলি বারবার ফুটে ওঠে রাধার মনে। ননদিনী কুটিলা আর কিছু গোপ রমণীরা আয়ানকে প্রায় জোর করে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। তখন তার মনে ছিল নববধূর শঙ্কা, চিত্তের দোলদুলনি। এমনটি তো সব মেয়েরই থাকে। রাধা একবার আর নয়নে তাকিয়ে দেখল নব্য যুবক আয়ানকে। শ্যামবর্ণ হলেও দিব্য সুপুরুষ, সুকান্তি, চোখে মুখে অনাবিল প্রশান্তি। দেখলেই মনে হয় লোকটির মনে কোনো জটিলতা নেই। রাধার পরনে ছিল প্রিয় নীলাম্বরী শাড়ি, সারা মুখে কোণে চন্দন আঁকা, সীমন্তিনীর সিঁথিতে রক্তিম উচ্ছলতা। আয়ান ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। অতি সহজ আর সরল সেই পদক্ষেপ। সে রাতে রাধার মনের শঙ্কা কিছুতেই কাটছিল না। কেবলই ভাবছিল, এই মানুষটা তো একেবারেই অচেনা। না জানি কেমন হবে তার জীবনের নবাগত এই মানুষটা। তারপর যখন সে ধীরে ধীরে পাশে এসে বসল, রাধার সর্বাঙ্গ যেন কেঁপে উঠল। কলাবতী বারবার বলে দিয়েছিল এ রাতে স্বামীর কোনো কাজে যেন সে বাধা না দেয়। এ নাকি চিরকালের রীতি। কিন্তু সেই সব উপদেশাবলী রাধার মন থেকে যেন কখন উবে গেছে। সে যেন তখন প্রাণহীন পুত্তলিকাবৎ।
রাধা বেশ বুঝতে পারছিল মানুষটার মনের ভিতরে কামনার উত্তাল তরঙ্গ আছড়ে পড়েছে। তার চোখ আর মুখের সব অভিব্যক্তি যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। পলকের জন্য আয়ানের কামরক্তিম মুখ দেখে ভয়ে সে শিউরে উঠেছিল। বুকের মধ্যে একটা অন্য ধরনের টনটনানি। একসময় আয়ান তার হাত দুটি রাখল রাধার কম্পিত কাঁধে। পুরুস্পর্শের কোনো অভিজ্ঞতাই রাধার ছিল না। আরও একবার ঝোড়ো হাওয়ায় বেতসপত্রের মতো দুলে উঠল তার সর্বশরীর। আর ঠিক তখনই রাধা বলে উঠল, না না, আপনি আমাকে ছোঁবেন না, আমাকে ছেড়ে দিন, আমার যে বড় ভয় করছে। আয়ান কি বিরক্ত হয়েছিল? সেই মুহূর্তে তার ভ্রুযুগল কি কঞ্চিত হয়েছিল? একটু বিস্ময় নিয়ে আয়ানের হাত দুটি নেমে এসেছিল রাধার কাঁধ ছেড়ে। কিন্তু পর মুহূর্তে নিজেকে ফিরে পেয়ে আয়ান তাকে সজোরে নিজের বক্ষের মাঝে টেনে নিয়েছিল। চুম্বনে চুম্বনে তাকে অস্থির করেছিল। বাহুবন্ধনে নিবিড় নিষ্পেষণে তার সঙ্গে যখন পাগলের মতো ব্যবহার শুরু করেছিল, রাধা হৃদয়ের বাঁধ ভাঙার সমস্ত কান্না উপচে দিয়েছিল। সে কান্নার শব্দে ফুলশয্যার রাতটুকুও বোধহয় একই সুরে কেঁদে উঠেছিল। আয়ান তখন অপ্রস্তুত, বুঝতে পারল না যে কেন রাধার এই কান্না। রাধা তো একেবারে ছেলে মানুষ নয়। নরনারীর সম্পর্ক, বিশেষ করে বিবাহিত দম্পতির পারস্পরিক সম্পর্ক কি হয় এতটুকু জানার বয়স তার হয়েছে। তবে কেন এই হাহাকারের ক্রন্দন? বুঝতে না পেরে আয়ান জিজ্ঞাসা করে, কি কি হলো রাধা তোমার? সে কথার কোনো উত্তর না দিয়ে আয়ানের হাত দুটো চেপে ধরে বলেছিল, আমাকে ছেড়ে দিন। আয়ান বেশ বুঝতে পারল এই সব কিছুর জন্য রাধা এতটুকুও প্রস্তুত নয়। রাধাকে আলতো করে কাছে টেনে নিয়ে এসে তার মুখটা নিজের দিকে টেনে তুলল। চোখ তার মুদিত, গড়িয়ে আসছে অঝোর ধারায় অশ্রুবিন্দু। মুখের সাজ সব মুছে গেছে, মুছে গেছে চন্দনের আলপনা। রাধা শুধুই কাঁদছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আয়ান কেবল শুনতে পেল অস্ফুটে রাধা বলছে, আমায় আপনি ছেড়ে দিন। তারপর মাত্র কয়েক দণ্ড আয়ানের হস্তযুগল শিথিল হলো। অপলক রাধার মুখের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পরে বলল, আমি ঠিক বুঝতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। রাধাকে ছেড়ে দিয়ে ধীর পদক্ষেপে ঘরের কোণে একটি চাটাই পেতে আয়ান শুয়ে পড়ল দেওয়ালের দিকে মুখ করে। কিন্তু ঘুম আসে না কারোরই। অনেকক্ষণ নিশ্চুপ শুয়ে থাকার পর আয়ান উঠে গিয়ে দাঁড়ায় গবাক্ষের ধারে। বাইরে তখন পূর্ণিমা হাসছে, অথচ আয়ানের মনে নিষ্ফল হতাশার ক্রন্দন। মনে মনে আয়ান বলে, বিয়ের আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি জানতাম বিয়ের বন্ধনে আমার যে সীমাহীন প্রতিকূলতা। তবু প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকে আমার মনে তোমার জন্য অনুরাগ আর ভালোবাসা জন্ম নিয়েছিল। ভেবেছিলাম তোমাকে নিয়েই গড়ব আমার পৃথিবী। তারপর থেকে প্রতি মুহূর্তে তোমায় দেখেছি কল্পনায়। কল্পনায় ভেবেছি আমরা দুজনে তৈরি করব মনের স্বর্গ। শুভদৃষ্টির সময় তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল এই মেয়েটাই হয়তো ঘুচিয়ে দিতে পারে আমার সব প্রতিবন্ধকতা। এই মেয়েটাই হবে আমার জীবন মরণের সাথী। আমাদের সব সুখ দুঃখ ভাগ করে নেব নিজেদের মধ্যে। হলো না রাধা, এসবই স্বপ্ন হয়েই রয়ে গেল। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ আয়ানের মনে প্রতিবাদের প্রতিক্রিয়াও শুরু হয়ে যায়। বিয়ে মানে কি? নিছকই মালা বদল? শুভদৃষ্টি আর সিঁদুরদান? নরনারীর মিলনে শুধু মন নয়, দেহের ভূমিকাও তো কম কিছু নয়। দেহহীন মন তো অলীক কাব্য। জননীর ভালোবাসা বাৎসল্য, জননীর চুম্বনে থাকে অপার মমত্ব। কিন্তু দম্পতির মিলনে প্রেম থাকবে, দেহ থাকবে, থাকবে চুম্বন, আলিঙ্গন।
ধূপ ধুনো আরতি দিয়ে তো দেবতার পুজো করা যায়, সেখানেও ভক্ত আর দেবতার মধ্যে মেলবন্ধন। কিন্তু বিয়ের মেলবন্ধন তো দেব পূজার মেলবন্ধন নয়। দেবতার কাছে করুণা ভিক্ষা করা যায়, কিন্তু প্রেম তো করুণা করা নয়। রাধা কি পারত না প্রতিবন্ধকতার প্রলেপ হতে? এ তো স্বয়ংক্রিয় ব্যাধি নয়। গরল স্রোতের মতো তপ্ত অগ্নিপ্রবাহ বয়ে চলেছিল আয়ানের বুকের মধ্যে। ক্ষোভ, দুঃখ, অপমান, যন্ত্রণা আর আশাহীনতার দহন তাকে দাহ্য করে চলছিল অবিরাম। রাধার চোখেও ঘুম ছিল না। মনে মনে সেও বুঝতে পারছিল মানুষটার যন্ত্রণা, মানুষটার ক্ষোভ, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না এই মানুষটার কাছে কেন সে বরফ শীতল। হ্যাঁ, ওই মানুষটা তার স্বামী, তার দেহ এবং মনের উপর মানুষটার পরিপূর্ণ অধিকার আছে। কিন্তু অসম্ভব এক শৈতিক নীরবতা তাকে যেন গ্রাস করে রেখেছে। তার যে হৃদয়তন্ত্রীতে অন্য কোনো সুর বাজে নিরন্তর, সেই সুর লুকিয়ে আছে কারোর বাঁশির সুরের মাঝে। রাধা পারে না সেই সুরের মায়াজাল কাটিয়ে বেরিয়ে আসতে। কেন কেন এমন হয়? কেন এই পাগলপাড়া হাতছানি? স্বামীর আকুতি নিতান্ত তুচ্ছ হয়ে যায় যখন বেজে ওঠে মোহিনী বাঁশির জাদুকরী সুর। রাধা ভাবে, আমি জানি কামনার আগুনে এই মানুষটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওই মানুষটা জ্বলছে তার কারণে, আর জ্বলছে অন্যতর এক আগুনে, তারই অন্তস্থ লাভাস্রোতে দগ্ধ। চেষ্টা করেও সে উপেক্ষা করতে পারে না ওই কালো মানিকের মোহন ডাক। অথচ তার সঙ্গে তার পরিচয় কতটুকু, মাত্র কদিনের। সে তার স্বামী নয়, কিন্তু তার চেয়েও বড় কিছু। রাধা ভেবে পায় না কেমন করে ওই মানুষটাকে জানাবে অন্তরের নিভৃততম কথাগুলো। যায় না, জানানো যায় না। রাধা কেবল একটা কথাই ভাবতে পারে, ভালোবাসা মানেই যন্ত্রণা। ওই মানুষটা তার স্বামী, তাকে ভালোবেসে সে যন্ত্রণা পাচ্ছে, আর সেও তো যন্ত্রণা পাচ্ছে। রাধা জানে না এর পরিণাম কী, তবে তারা দুজনেই দুঃখী। আয়ানও দুঃখী, সেও তাই। গোপিনীরা আজ ঘাটে এসেছে তাদের পসরা নিয়ে, যাবে ওপারের ঘাটে। এপারের বিকিকিনিতে কিছুটা মন্দা, কিন্তু ঘাটে এসে দেখল তাদের পরিচিত বুড়ো মাঝিটি আজ আসেনি, বরং এক অপরিচিত যুবক মাথায় ফেটটি বাঁধা এক চিলতে নৌকো নিয়ে অপেক্ষা করছে। এদিকে আকাশে কালো মেঘের দল বাঁধতে শুরু করেছে। সখীরা গালে হাত দিয়ে ভাবতে শুরু করলো আকাশের যা অবস্থা, যে কোনো সময়েই মুষলধারায় বৃষ্টি নেমে আসতে পারে। এখন তো তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার, দরকার নেই আজ অন্য পারে গিয়ে। কানও বুঝতে পারে গোপিনীদের মনোভাব। তাদের দুর্বল জায়গায় ঘা দিয়ে কানু চিৎকার করে উঠল, অযথা কেন আপনারা দেরি করছেন? দেখছেন তো আকাশের কি অবস্থা। গোপিনীদের একজন জিজ্ঞেস করলো, তুমি আবার কোথা থেকে এলে? আমাদের সেই পুরনো মাঝি গেল কোথায়? তেনার আর শরীরটা ভালো নেই, তাই আমি এসেছি। কিন্তু তোমার তো ওই এক ফালি নৌকো, কিভাবে আমাদের সবাইকে নিয়ে যাবে? সেসব জানি না, যার ইচ্ছা হয় যাবেন, নইলে যাবেন না। তবে আমার নৌকার ভাড়া কিন্তু 1 কাহন। সে কি, একে তো ফিনফিনে 1 ফালি নৌকো, তার জন্য 1 কাহন ভাড়া? কানু মিটিমিটি হেসে বলে, ভাঙা নৌকো দেখেছ, কিন্তু কর্ণধারের কেরামতি তো আর জানো না। এক গোপিনী বলল, না সই, এই কেলে ছোকরাটাকে দেখে আমার কিছু ভরসা হচ্ছে না। তার উপরে আরেকজন বলল, যা কালো, মনে হয় তেল দিয়ে গায়ে ভুসো কালি মেখে এসেছে। আমার বাপু এত কালো ছেলে মোটেই পছন্দ নয়। কিন্তু যেতে তো হবেই, সে কালোই হোক আর ধলোই হোক। ফিস ফিস করে একজন আরেকজনের কানে কানে বলল, কালো হলেও কিন্তু রূপের খামতি নেই। কি কালো নাক, কি ভুবন ভোলানো চোখ।
তোর যখন অতই কেলে সুন্দরকে পছন্দ, তবে তুই আগে গিয়ে উঠে ওর পাশে গিয়ে বস। ওদের সব কথাই কানুর কানে আসছিল। ও বলে উঠল, কারোর যাবার ইচ্ছে হলে এসো, নইলে আমি নৌকো ছেড়ে দিচ্ছি। শুনেই সবাই হুড়মুড়িয়ে উঠতে যাচ্ছিল। কানু হাই হাই করে উঠল, আরে করেন কি, আপনারা সকলে উঠবেন নাকি? তাহলে তো এই পাঁচে এক্ষুনি ডুবে যাবে। এ নাওতে একজনের বেশি নেওয়া যাবে না। রাধা একেবারে সামনেই দাঁড়িয়েছিল। ছুপ করে জলে নেমে রাধার হাত ধরে এক হেঁচকানিতে তাকে নিয়ে তুলল তার ভাঙা নাওতে। তারপর আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে জোর ঠেলায় নাওখানিকে নিয়ে গিয়ে ফেলল গভীর জলে। দ্রুত গতিতে সব কিছু করতে গিয়ে কানুর মাথার বাঁধা গামছাখানা কখন যেন খসে পড়ে গিয়েছিল। আর তাই দেখে একজন বলে উঠল, ওলো সইরা, এ মাঝি কোথায় রে? এ তো আমাদের কালো মানিক কানু, রস তো কম নয় ছোঁড়ার। আর ছোঁড়া, কানুর ডিঙি যেন তত্তরিয়ে এগিয়ে চলছে মাঝ দরিয়ায়। রাধা চিনেছে, এ তো সেই সুঠাম শরীর, কিশোর মুখে দুষ্টুমির ছায়া সর্বত্র। সবচেয়ে আকর্ষণীয় ওর ওই দুটো চোখ আর টিকালো নাক। তা কি রাধা একদিনের জন্যেও ভুলতে পেরেছিল? আকাশে মেঘেরাও গজরাচ্ছে, তরিখানাও এগোচ্ছে তত্তর করে। একসময় রাধা জিজ্ঞাসা করল, তুমি তো কানু, যাক তাহলে চিনেছ আমায়, কিন্তু তুমি এটা কি করছো? পালাচ্ছি তোমাকে নিয়ে। কেন এরকম পাগলামি করছো কানু? তোমার মুখে এসব মানায় না। এর জন্য দায়ী তো তুমি। রাধা বলে, এসব কি বলছো কানু? দায়ী আমি? কেন, আমি কি করেছি? তুমি আমার সব কিছু কেড়ে নিয়ে ভিখারি করেছ। মানে তো একটাই, এই ভিখারিকে তুমি আবার রাজা করতে পারো। এ তোমার ভুল ধারণা কানু। আমি সখীদের সঙ্গে হাটে যাই, নদীতে যাই স্নানে, কিন্তু আজ পর্যন্ত কোনো পুরুষের মুখের দিকে ফিরেও তাকাইনি। তাছাড়া তোমাকে ভিখারি বা রাজা করার আমি কে? তুমিই তো সব গো। মনে করে দেখো, আমি তখন নিতান্তই বালক। কেন আমায় আদর করে কাছে টেনে নিয়ে অতগুলো চুমু খেয়েছিলে? কেন? রাধা বলে, নধর শিশুকে সবারই আদর করে চুমু খেতে ইচ্ছে করে বই কি। ও তাই? তাহলে আয়ান গোপ যেদিন তোমায় দেখতে গিয়েছিল, যত না তুমি তাকে দেখেছিলে, আমি জানি তুমি তোমার সমস্ত মন আর চোখ দিয়ে আমার দিকেই তাকিয়েছিলে। কেন? তুমি কিন্তু তিলকে তাল করছো কানু। না, প্রায় চিৎকার করে বলে, তাহলে কালিদহের বুক থেকে উঠে পাড়ে দাঁড়িয়ে থাকতে তোমায় দেখেছিলাম। কেন কেন অত তন্ময় হয়ে আমাকে গোগ্রাসে গিলছিলে? কেন তোমার বিস্মিত মুখদৃষ্টি ছড়িয়ে দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়েছিলে? হ্যাঁ, আর কাউকে না, শুধু আমাকেই দেখছিলে। তোমার গোপ বাহিনীরা যখন উল্লাসে হাততালি দিচ্ছে, কেন তোমার মুখে ছিল নীরব তন্ময়তা? বলো, এসব আমার দেখার ভুল? বলতে পারো রাধা, কেন তোমার এত রূপ? জানো, তোমার আসা যাওয়ার পথে আমি প্রতিদিন দাঁড়িয়ে থাকি, শুধু তোমাকে একটি বার চোখের দেখা দেখব বলে। রাধা বলে, এসব তোমার অলীক কল্পনা। না না, আমার চোখ ভুল দেখে না। আমি জানি তুমিও আমার প্রতি আসক্ত। অস্বীকার করতে পারো, বেণীবন্ধনের আছিলায় তুমি 2 হাত তুলে আমাকে দেখালে তোমার যৌবনস্ফীত অন্য রাধাকে। এ ছলাকলার মানে আমি বুঝি। সে কেবল আমাকে পাগল করার জন্য। বুকের আঁচল ঠিক করার আছিলায় তুমি দেখালে তোমার স্তন যুগল। বিশ্বাস করো, তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল। এগুলো কি আমাকে পাগল করার জন্য নয়? ভুল ভুল, সব তোমার ভুল। তুমি তোমার ইচ্ছে কল্পনাকে নানা রঙে সাজাচ্ছ। আর আমাকে দেখে যদি সত্যি তোমার পাগলের দশা হয়,
তাহলে তো আমার বাঁচাটাই দুষ্কর হয়ে যায়। সত্যি যদি তোমার পাগলের দশা হয়, সে তোমার কল্পনা বিলাস। কানু আলতো হেসে বলে, সত্যি যদি আমি পাগল হই, তাহলে আমাকে তো সুস্থ করে তোলার দায় তোমার। আর তার উপায় একটাই। কি সে উপায়? আমি তোমায় একটি বারের জন্য জড়িয়ে ধরতে চাই। কানুর মুখ থেকে এমন কথা শোনার পর রাধার কর্ণমূল রক্তিম হয়ে ওঠে। গালে ছড়িয়ে পড়ে রক্তিমতা। সারা মুখে কে যেন ছড়িয়ে দিয়েছে লজ্জার রাঙা আবির। রাধা মুখ ফেরায় নদীর বুকে। তারপর অতি ধীর স্বরে বলে, কানু, এসব কথা আমায় শুনতে নেই কানু। কেন কেন শুনতে নেই? যে ভালোবাসে, ভালোবাসার সব অনুভূতি সে যে তার প্রেমিকার কাছেই উজাড় করে দিতে চায়। আমি তো কোনো কিছুই লুকোতে চাই না। তোমার সর্বাঙ্গের সকল মাধুরী নিয়েই তো আমি তোমাকে ভালোবাসি। তোমার শরীরী সৌন্দর্য, তোমার প্রখর ব্যক্তিত্ব, তোমার বিস্ময়াবৃত তন্ময়তা আমাকে উদ্ভ্রান্ত করে তুলেছে। এর মধ্যে এতটুকু অসত্য বচন নেই। মরিয়া হয়ে রাধা বলে, না না কানু, জানি না তুমি এত সব কথা কোথা থেকে শিখলে। শেখাতে তো হয় না, সব তো আপনা আপনিই এসে যায়। বই পড়া বিদ্যে ভালোবাসার উচ্ছ্বাস শেখাতে পারে না। তবু বলবো, এ হয় না। একবার তাকিয়ে দেখেছো তোমার আমার কি সম্পর্ক? আমি তোমার চেয়ে বয়সে বড়। তদুপরি আমি তোমার পরম আত্মীয় আয়ান গোপের স্ত্রী। সেই অর্থে আমি তোমার মামি। এই সম্পর্কটা কি অস্বীকার করা যায়? গলায় প্রচণ্ড ঝাঁঝ নিয়ে এসে কানু বলে, কিসের আত্মীয়? যে লোকটার সঙ্গে আমার কস্মিন কালেও দেখা হয়নি, যে লোকটাকে কদিন আগেও চিনতাম না, সে আমার কিসের আত্মীয়? তার সঙ্গে আমার কোনো আত্মার বন্ধন নেই। আর বয়সের কথা বললে, ওটা হাস্যকর। ভালোবাসার কোনো বয়স আছে নাকি? নাকি ঠিকুচি কুলুচি মেনে তবে হিসেব করে ভালোবাসতে হবে? মানলাম তোমার যুক্তি, তবে এটা তো স্বীকার করবে আমি পরস্ত্রী, অন্যের ঘরণী। কানুকে কিছুক্ষণ চুপ করে থাকতে দেখে রাধা বলে, তুমি ভালোবাসার কথা বলছো, প্রেমের কথা বলছো। বলতে পারো প্রেম কি? কি তার আসল মানে? যেখানে মানে থাকবে, উদ্দেশ্য থাকবে, সেখানে তো প্রেম বেশি দিন থাকবে না। আমরা বন্ধু হতে পারি না? প্রেম আর বন্ধুত্বের পার্থক্য বোঝো? বুঝি বই কি। প্রেম হচ্ছে কাঞ্চন, আর বন্ধুত্ব হচ্ছে হীরক। কাঞ্চন ভেঙে গেলেও তাকে দিয়ে আবার নতুন করে কিছু করা যায়, কিন্তু হিরে ভেঙে গেলে সেটা ভাঙাই থাকে। কথায় আর না পেরে রাধা বলে, কানু, আমার অনেক কষ্ট, বুকের মধ্যে অজস্র ভার, আর তুমি নতুন করে আমার কষ্টের ভার বাড়িও না। শুধু নিজের কথা ভাবছো, কিন্তু তুমি আমার কথা বোঝো না। আমার কষ্টের দিকে তাকিয়ে দেখো না। আসলে আমার দিকে তাকাবার তোমার সময় কোথায়? বেশ তো, তুমি একজনের ঘরণী, সেখানে তুমি ঘরণেই থাকো। কিন্তু এই নদীবক্ষ তো কারোর ঘর নয়। মাথার উপর বিশাল আকাশ, নিচে উত্তাল তরঙ্গ। এখানে আমিই সব, এখানে তুমি আমার। বাহ, বললে ভালো। আমি ঘরে একজনের, বাইরে অন্য কারোর? হয় নাকি? এ তো চৌর্যবৃত্তি। তুমি আমাকে চুরি করে নিয়ে যাচ্ছ? কানু হেসে বলে, আর আমি যদি বলি আসলে চোর তুমি? আমি চোর? চোর নও, 100 বার তুমি একজন তস্কর। আমি আবার কি চুরি করলাম? করনি? তোমার চুরির নিদর্শন তো তুমি নিজেই বহন করে চলেছ। জীবনের অন্তে যে গভীর নীরব অন্ধকার থাকে, সেই আঁধারের সবটুকু অসিত তুমি চুরি করে রেখে। তোমার এই কৃষ্ণকালো অলোক দামে তোমার অঙ্গের সোনার বরণ, সেও তো চুরি করা, কাঞ্চন বর্ণ। শীতাংশুর আভা ছড়িয়ে আছে তোমার মুখমণ্ডলে, সে চুরি নয়?
মীনধ্বজের কোদণ্ড অতি আগ্রহে স্থাপন করা হয়েছে তোমার ভ্রু যুগলে। বেদানার রঙে রঙিন হয়ে উঠেছে তোমার ওষ্ঠদ্বয়। হ্যাঁ, চুরি তো তুমি করেইছ। হরিণীর নেত্রদয়, কোকিলের কণ্ঠ চুরি করে লুকিয়ে রেখেছ তোমার কণ্ঠে। দর্পিতা মরালিকে দেখেছ? তার গ্রীবা হরণ করে শোভাময় করে তুলেছ তোমার গ্রীবা। জোড়া শ্রীফলের প্রতিরূপ ফুটে উঠেছে তোমার কুচো যুগে। তোমার নিতম্বের শোভা বাড়িয়েছে যুগল গাগরি, আর রক্তকমল শোভা পাচ্ছে তোমার পাদপদ্মে। সবই তো চুরি করা সম্পদ। আর সবচেয়ে বড় চুরি যেটা, সেটা কি? আমার মন। তুমি তো আমার মন চোর। রাধা নীরব, নিশ্চুপ। তার খুব কাছেই বসে আছে কালো মানিক। আকাশে এখন যে রং, সেই রং প্রতিফলিত কানুর সর্বাঙ্গে। চারদিক থমথমে, ঠিক বৃষ্টির আগের মুহূর্ত। মেঘের বুক ভেঙে আওয়াজ উঠছে গুরু গুরু। রাধার চিত্তের শব্দ, এক্ষুনি বুঝি নামবে বৃষ্টি। বাতাসে বইছে শীতল বাতাস, হয়তোবা শুরু হবে এক্ষুনি মহাপ্রলয়। নৌকো তখন মাঝ দরিয়ায় উঠেছে টলমলিয়ে। অনেকক্ষণ চুপ করে থাকার পর রাধা বলল, কানু, আমার খুব ভয় করছে। বাতাস আরও উত্তাল হয়ে উঠেছে। ছোট ডিঙি নৌকার দুলনিতে আরও অশান্ত। রাধা আবারও বলল, আমার যে বড় ভয় করছে। কেমন করে এ দরিয়া পার হব তোমার এই ভাঙা নৌকায়? ভয় কি রাধা? আমি তো আছি তোমার সঙ্গে। শুধুমাত্র একটিবার তুমি আমার বুকে তোমার মাথা রাখো। আমি প্রাণ ভরে তোমার আঘ্রাণটুকু নিই। শিহরিত হয়ে ওঠে রাধা। কেবল প্রাণপণে চিৎকার করে উঠে বলতে পারে, না না, তা হতে পারে না। কানু আকুল নয়নে রাধার দিকে তাকিয়ে বলে, মাত্র একটিবার, শুধু দয়া। না, এ হয় না, হতে পারে না। তুমি নাকি আমায় ভালোবাসো। কেউ কাউকে ভালোবাসলে কি জোর করতে পারে? জোর আমি করিনি রাধা। আমার বল প্রয়োগ শুধুমাত্র বলবান প্রতিদ্বন্দ্বীর জন্য। আমি তোমার কাছে এক দিন প্রার্থী। রাধার কান্না পায়। ফুঁপিয়ে উঠে বলে, কানু, তুমি আমায় ক্ষমা করো, আর আমায় কষ্ট দিও না। কানুর মাথায় আবার দুষ্টুমি জাগলো। ইচ্ছে করে সে নৌকোটাকে দোলাতে শুরু করলো। রাধা ভয়ে সিঁটিয়ে উঠতে থাকে। বলে, আহা, কি করছো কানু? তুমি কি চাও আমরা ভরাডুবি হই? হোক না, ক্ষতি কি? দুজনেরই তো তাহলে শরীর সমাধি হবে। কেবল আমরা দুজন দুজনের হাত ধরে থাকবো। আমি ডুবে মরতে চাই না। তোমাকে যে ডুবতে হবেই রাধা। এই যে বললে তুমি আমাকে বাঁচাবে, সেই জন্যই তো আমি এসেছি। তুমি শুধু আমার কাছে এসো, আমাকে লতার মতো জড়িয়ে ধরো, তাহলে কোনো স্রোতই তোমায় কোথাও ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। রাধা স্থির দৃষ্টিতে কানুর দিকে তাকিয়ে বলে, আমি এবার বুঝতে পারছি তুমি ইচ্ছে করেই আমাকে তুলে এনেছো, আর প্রতি মুহূর্তে আমাকে ভয় দেখাতে চাইছো। সে তোমার যা খুশি তুমি ভাবতে পারো, কিন্তু আমি না থাকলে তুমি নদী পার হতে কিভাবে? কিন্তু কুল যে অনেক দূরে, কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। তোমার এই ভাঙা নৌকো তো বেশি দূর যেতেও পারবে না। কানু ফের ইচ্ছে করে নৌকোটা আরেকটু দুলিয়ে দিয়ে বলল, নৌকোটার ভারটা একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু ভার যে কমাতে হবে। আমার কাছে আছে এই হাঁড়ি কুড়ির পসরা, ফেলে দাও ওগুলো জলে। এক এক করে সব পসরা জলে পড়তে লাগলো, তাও ভার কমে না। কানু বলল, আর কি আছে তোমার সঙ্গে? আর তো কিছু নেই। আছে রাধা, তোমার শরীরে কত না অলংকার। এ সব কিছু ফেলে দিতে হবে? জীবন আগে না পার্থিব অলংকার আগে? দ্বিরুক্তি না করে রাধা একে একে সমস্ত অলংকার গা থেকে খুলে জলে ফেলে দিল। তারপর বলল,
আর যে ফেলার মতো কিছু নেই আমার কাছে কানু। মিটমিটে হাসি হেসে কানু বলল, না রাধা, এখনো আছে। কি? তোমার সবচেয়ে বড় ভূষণ তোমার লজ্জা। আরও একবার নৌকো টলমলিয়ে উঠল, প্রায় ডুবুডুবু অবস্থা। আর সেই সঙ্গে আরও একবার শিহরণের দুলনি লাগে রাধার বুকে। উত্তাল বাতাস, উতুঙ্গু নদীবুক্ষ, সে যেন ক্ষণে ক্ষণে ফুলে ফেঁপে উঠল। ভাঙা নৌকো আরও আরও জোরে টাল মাটাল শুরু করে দিয়েছে। সব ত্রাস লাজ লজ্জা ঝেড়ে ফেলে রাধা ছুটে এসে আছড়ে পড়ে কালো মানিকের বিশাল বুকে, শেষ অবলম্বন খোঁজার মানসে। আর কানু সর্বপ্রাপ্তির খুশি উছলে পড়ল। কেবল বলল, শক্ত করে আমাকে জড়িয়ে থাকো রাধা, তুফান যতই ভয়ঙ্কর হোক আমি তোমাকে নদী তীরে পৌঁছে দেবই। তারপরই পা দিয়ে নৌকোটাকে ঠেলে দিয়ে রাধাকে বুকে আঁকড়ে ধরে কানু ঝাঁপ দিল ভয়ঙ্কর যমুনার ভয়াবহ তরঙ্গ বুকে। কানু ভেসে চলেছে চিত সাঁতারে, আর রাধা কানুর বুকে উপুর শয়ান। মাত্র একটা কথাই বলল রাধা, আমি যে প্রাণ বহে তোমার বুকে শুয়ে আছি, এতে আমার পাপ হবে না? পাপ? কে জানে সেটা কি জিনিস, আমি জানি না। তুমি কেবল আমাকে নির্ভর করে থাকো। তরঙ্গের পর তরঙ্গ কেটে এক খণ্ড কালো মেঘ ভেসে চলেছে, বুকে তার বিদ্যুতের ঝিলিক। বাকিটা আগামী পর্বে। এখনকার মতো টাটা।